হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্সম্যান সিরিজের 7 নাম্বার মুভি মানে এক্সম্যান ডেজ অফ পাস্ট ফিউচার মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2014 সালে এবং এই ইউনিভার্সের এর আগের 6টা মুভির এক্সপ্লেন আগেই হয়ে গেছে। বোঝার সুবিধার জন্য অবশ্যই সেগুলো দেখা জরুরি। লিংক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট মুভির কাহিনী। তো সিনেমার শুরুতেই আমরা দেখি ধ্বংস হয়ে যাওয়া নিউ ইয়র্ক শহরের দৃশ্য। এটা ভবিষ্যতের নিউ ইয়র্ক। আর তারপর প্রফেসর এক্স এর কণ্ঠ শোনা যায়। তিনি জানান যে মিউট্যান্ট ও মানুষের অস্তিত্ব শেষ হতে চলেছে। আসলে আগের পার্টের শেষেই আমরা দেখেছিলাম ম্যাগনিটো আর প্রফেসর এক্স লোগানের কাছে এসে বলেছিল যে মিউট্যান্টদের অস্তিত্ব সংকটে আছে আর তাই ওরা লোগানের হেল্প চায়। আর কিভাবে মিউট্যান্টদের অস্তিত্ব সংকটে চলে যায় সেটা এই মুভিতে দেখা যায়। আসলে মানবজাতি মিউট্যান্টসদের বিনাশ করার জন্য সেন্টিনেলস নামক এক ধরনের আর্টিফিশিয়াল রোবট বানিয়েছে, যার মধ্যে সকল রকম মিউট্যান্টদের ক্ষমতা আছে। আর তারপর এই সেন্টিনেলসরা মিউট্যান্টদের খুঁজে খুঁজে হত্যা করা শুরু করেছে এবং এভাবেই মিউট্যান্টদের মারতে মারতে সেন্টিনেলসরা সেই সকল সাধারণ মানুষ যাদের বংশধররা পরবর্তীকালে মিউট্যান্টসে পরিণত হবে তাদেরকেও হত্যা করা শুরু করেছে। আর এই সব কারণে মিউট্যান্টসদের পাশাপাশি মানুষেরও অস্তিত্ব সংকটে চলে এসেছে, যে কারণে নিউ ইয়র্ক শহরের এই অবস্থা। তো এরপর আমরা দেখি মস্কোতে কিছু মিউট্যান্টসরা সেন্টিনেলসদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, যাদের মধ্যে আগের পার্টের কিছু মিউট্যান্ট দেখতে পাই, যেমন কেট, আইসম্যান, কলোসাস, এছাড়া সানস্পট, ওয়ারপাথ, ব্লিঙ্ক, বিশপ ইত্যাদি আরো কিছু মিউট্যান্ট। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে সেন্টিনেলসরা চলে আসে আর তারপর ওদের উপর আক্রমণ করে। প্রত্যেকেই ওদের পাওয়ারের সাহায্যে সেন্টিনেলসদের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু সেন্টিনেলসরা এতটাই পাওয়ারফুল যে ওরা সেই মিউট্যান্টসদের অপোজিট পাওয়ার ব্যবহার করে মিউট্যান্টদেরকেই হারিয়ে দিতে থাকে, যে কারণে কলোসাস মারা যায়, তারপর আইসম্যান মারা যায়, তারপর ব্লিঙ্কও মারা যায়। আর তখন দেখা যায় কিটি বিশপকে এক জায়গায় শুইয়ে ওর উপর নিজের পাওয়ার ব্যবহার করে। আসলে কিটি যে কোনো কারোর প্রেজেন্ট ব্রেনটা তার অতীতের বা ভবিষ্যতের ব্রেনের মধ্যে ট্রান্সফার করে দিতে পারে। মানে সহজভাবে বললে এরকম যে এখন আমার কোনো অ্যাক্সিডেন্ট হলে কিটির পাওয়ারের সাহায্যে আমার এই প্রেজেন্ট ব্রেনটাকে অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তের পাস্টের ব্রেনে ট্রান্সফার করে দেওয়া যাবে। ফলে অতীতের সেই আমি আগে থেকেই জেনে যাব অ্যাক্সিডেন্টের কথা এবং তখন সেই অ্যাক্সিডেন্টের জন্য প্রস্তুত থাকবো। আর এভাবেই কিটি আর তার সঙ্গীরা সেন্টিনেলসদের হাত থেকে বেঁচে থাকছে। তো এবারও কিটি সেটাই করে। সে বিশপের ব্রেনটা অতীতে সেন্টিনেলসদের এই অ্যাটাকের আগের মুহূর্তেই পাঠিয়ে দেয় এবং ওদেরকে জানিয়ে সচেতন করে দেয়। ফলে সেন্টিনেলসদের হাত থেকে তারা খুব সহজেই বেঁচে যায়। এর পরের সিনে আমরা দেখি প্রফেসর এক্স কে। সে কিটিদের লোকেশন জানতে পেরে গেছে, তাই ওদের উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। তারপর কিটিদের স্থানে পৌঁছানোর পর দেখা যায় প্রফেসর এক্স এর সাথে স্ট্রম, লোগান এমনকি ম্যাগনিটো আছে। এরপর ওদের যখন একে অপরের সাথে দেখা হয় তখন কিটি প্রফেসরদের জানায় যে কিভাবে তারা এতদিন সেন্টিনেলসদের হাত থেকে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। আর এটা শুনে ম্যাগনিটো ও প্রফেসর এক্স এর মাথায় একটা আইডিয়া আসে। ওরা বাকিদের জানায় যে মিউট্যান্টদের বিনাশ করার এই রোবটগুলো মানে সেন্টিনেলসগুলোকে তৈরি করেছিল ডক্টর বলিভার ট্রাস্ক নামের একজন বিজ্ঞানী এবং এই রিসার্চের শুরুতে সে প্রচুর মিউট্যান্টদের উপর প্রয়োগ করেছিল এবং তাদের উপর টর্চার করে তাদের মেরেও ফেলেছিল, যে কারণে রেভেন বা মিস্টিক 1973 সালে প্যারিসের শান্তি সম্মেলনে সেই মিউট্যান্টদের বদলা নেবে বলে বলিভারকে হত্যা করেছিল। আর এরই ফলে সরকার মিউট্যান্টদের উপর ভীষণ রেগে গিয়েছিল এবং তখনই সরকার মিউট্যান্টদের বিনাশ করার সিদ্ধান্ত নেয়। আর তারপর যখন ওরা মিস্টিককে ধরে ফেলে তখন ওরা মিস্টিকের ডিএনএ কপি করে সেন্টিনেলসদের সম্পূর্ণ করে তোলে। যেমন মিস্টিকের পাওয়ারের সাহায্যে সে যে কোনো রূপ নিতে পারে, তেমনি মিস্টিকের ডিএনএ পাওয়ার ফলে সেন্টিনেলসরা যে কোনো মিউট্যান্টদের পাওয়ার কপি করে নিতে পারে। আর এরই ফলে সেন্টিনেলসরা খুব সহজেই মিউট্যান্টদের হত্যা করতে পারে এবং এর ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বর্তমানে সকলের সামনেই। তাই চার্লস বলে যে যদি আমরা কোনো রকম ভাবে 1973 সালে গিয়ে রেভেনকে বলিভারকে মারার হাত থেকে আটকাতে পারি তাহলে হয়তো আর এসব কিছুই হবে না। এবার এখানে একটা জিনিস তোমাদের সহজ করে দিই। একটা মুভির টাইম ট্রাভেলের নিয়ম এক এক রকমের হয়ে থাকে। যেমন কিছু জায়গায় আমরা দেখি যে টাইম ট্রাভেল করে পাস্টে গিয়ে কিছু বদলালে তার প্রভাব মেন ফিউচারে পড়ে না, ওখান থেকে একটা নতুন ব্রাঞ্চ টাইমলাইন ক্রিয়েট হয়ে যায়। আবার কিছু জায়গায় দেখানো হয় টাইম ট্রাভেল করে পাস্টে গিয়ে কিছু চেঞ্জ করলে তার ফলে ফিউচারও চেঞ্জ হয়ে যায় এবং এই মুভিতে
কোনটা হচ্ছে সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, প্রফেসর এক্স আর ম্যাগনেটো চায় যে 1973 সালে গিয়ে পাস্টে সেই ঘটনাটাকে চেঞ্জ করে ফিউচারটাকে বদলানোর। কিন্তু এটা শুনে কিটি প্রফেসর এক্স কে বলে যে আমি যদি আমার পাওয়ার ব্যবহার করে আপনার ব্রেনটাকে আপনারই পাস্টের বডিতে পাঠিয়ে দিই, তাহলে এতটা বছরের টাইম গ্যাপের কারণে আপনার ব্রেন সেটা সহ্য করতে পারবে না, এর ফলে আপনার মৃত্যুও হতে পারে। তখন এসব শুনে সেখানে উপস্থিত লোগান বলে যে আমি এটা করতে রাজি আছি, কারণ আমার হিলিং পাওয়ারের কারণে আমার কিছুই হবে না। এবং এটা শুনে সবাই সম্মতিও জানিয়ে দেয়। তারপর সেই মতো কাজ শুরু হয়। প্রফেসর লোগানকে বলে যে তুমি পাস্টে গিয়েই প্রথমে আমাকে খুঁজে বার করবে এবং আমাকে সবটা বুঝিয়ে বলবে, কারণ ওই সময় আমার কাছে আমার সুপার পাওয়ার নেই, তাই আমি তোমার মাইন্ড রিড করে সবটা জেনে নিতে পারবো না। তারপর ম্যাগনেটো বলে চার্লসকে খোঁজার পর তোমরা আমার কাছে যাবে এবং আমাকেও সব বুঝিয়ে তোমাদের দলে নেবে, কারণ রেভেনকে আটকানোর জন্য প্রফেসর আর ম্যাগনেটো দুজনেরই দরকার। তারপর কিটি ওর পাওয়ার ব্যবহার শুরু করে আর লোগানের ব্রেন ওরই 1973 সালের বডিতে পাঠিয়ে দেয়। এরপর লোগানের যখন ঘুম ভাঙে, সে দেখে যে সত্যি সে তার পাস্টের বডিতে আছে। আর তারপর লোগান গিয়ে পৌঁছায় প্রফেসর এক্স এর বাড়িতে। সেখানে সে হ্যাঙ্কের দেখা পায় এবং লোগান বুঝতে পারে যে হ্যাঙ্কই হচ্ছে বিস্ট। তবে হ্যাঙ্ক লোগানকে চেনে না, তাই ওকে ভেতরে আসতে দেয় না। তারপর লোগান জোর করে ভেতরে ঢোকে এবং হ্যাঙ্ক নিজের বিস্ট রূপে চলে আসে। আর তারপর সে লোগানের সাথে লড়তে থাকে। তখনই সেখানে ইয়াং চার্লস চলে আসে, যে এখন চলতে পারছে, কিন্তু ওর কাছে সত্যি ওর কোনো পাওয়ার নেই। এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভি শেষে আমরা দেখেছিলাম এরিকের কারণে চার্লসের মেরুদণ্ডে গুলি লেগেছিল, যে কারণে তার চলার শক্তি হারিয়ে গিয়েছিল। আর চলার শক্তি ফিরিয়ে আনার জন্য চার্লস হ্যাঙ্কের বানানো এক ধরনের সিরাম ব্যবহার করে, যেটা তার চলার শক্তি ফিরিয়ে দেয় কিন্তু ওর মিউট্যান্ট পাওয়ারটা ছিনিয়ে নেয়। মানে চলার জন্য চার্লস নিজের পাওয়ারটাকে স্যাক্রিফাইস করেছে। তবে বর্তমানে চার্লস ভীষণ ডিপ্রেশনে চলে গেছে, কারণ এরিক, রেভেন প্রত্যেকেই ওকে ছেড়ে চলে গেছে এবং এই সব কিছুর ফলে চার্লস বর্তমানে নেশাখোর মাতাল টাইপ হয়ে গেছে। তারপর লোগান চার্লসকে বলে যে আমাকে এখানে তুমি পাঠিয়েছো, তবে সেটা তোমার ভবিষ্যৎ ভার্সন। কিন্তু চার্লস লোগানের কথা বিশ্বাস করে না এবং পাওয়ার না থাকার কারণে সে লোগানের মাইন্ড রিড করে সত্য মিথ্যার যাচাই করে নিতে পারে না। তখন লোগান চার্লসকেই ওর সম্পর্কে অনেক এমন তথ্য দেয় যা কেউই জানে না। আর এসব শুনে চার্লস ও হ্যাঙ্ক লোগানের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। তারপর লোগান ওদেরকে ভবিষ্যতের কথা জানায়, যে কিভাবে রেভেনের উপর এক্সপেরিমেন্ট করে ওর ডিএনএ সাহায্যে সেন্টিনেলসদের বানানো হয়েছে, যা প্রথমে মিউট্যান্টদের হত্যা করলেও পরে সাধারণ মানুষও তার শিকার হয়, যে কারণে বর্তমানে মানুষের অস্তিত্ব বিপন্ন। আর তাই তাদের যে করেই হোক রেভেনকে আটকাতে হবে, যাতে সে বলিভার ট্রাস্টকে হত্যা না করে। কিন্তু চার্লস বলে রেভেন আমার কথা কখনোই শুনবে না। তখন লোগান বলে তাই আমাদের এই কাজে প্রয়োজন ম্যাগনেটোকে, কারণ ভবিষ্যৎ থেকে তোমরা দুজন মিলেই আমাকে অতীতে পাঠিয়েছো। কিন্তু ওরা লোগানকে জানায় যে বর্তমানে ম্যাগনেটো বা এরিককে মাটির অনেক নিচে এক বিশেষ ধরনের জেলে বন্দি করে রাখা হয়েছে, কারণ সে নাকি প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছে। যদিও এটার কোনো সত্যি প্রমাণ পাওয়া যায়নি, তবে এরিককে দোষী সাব্যস্ত করে তাকেই বন্দি করা হয়েছে। আর সেখান থেকে এরিককে বের করা অসম্ভব একটা কাজ। তখন লোগান বলে যে আমি এমন একজনকে জানি যে এই কাজটা করতে পারবে। এর পরের সিনে আমরা দেখি বলিভার ট্রাস্টকে। সে নিজের অফিস রুমে এসেছে। তারপর অফিস রুমে প্রবেশ করার পরেই দেখা যায় এটা বলিভার নয়, আসলে রেভেন বলিভারের রূপ নিয়ে এখানে এসেছে। তারপর সেখানে রেভেন একটা সিক্রেট রুম পায় এবং সেই রুমে প্রবেশ করে রেভেন একটা ফাইলে সেই সেন্টিনেলস প্রোগ্রামের প্রজেক্টটা দেখতে পায়, যেখানে সে মিউট্যান্টদের উপর এক্সপেরিমেন্ট করে তাদেরকে মেরে ফেলে সেন্টিনেলস গুলো বানানোর চেষ্টা করেছে। এমনকি সেই মৃত মিউট্যান্টদের লিস্টে এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভির মিউট্যান্ট গুলোও দেখতে পায়, যা দেখে রেভেনের চোখে জল চলে আসে। আর এরই ফলে সে বলিভারকে মারার জন্য আরো মরিয়া হয়ে ওঠে। এর পরের সিনে আমরা দেখি চার্লস, লোগান আর হ্যাঙ্ক এসেছে সেই মিউট্যান্টের বাড়িতে, যে জেল থেকে ম্যাগনেটোকে বার করার কাজে হেল্প করতে পারবে। আর এটা হলো পিটার, আর এর মিউট্যান্ট পাওয়ার হলো এর সুপার ফাস্ট এবং এর সুপার হিরো নাম হচ্ছে কুইক সিলভার। তবে সুপার ফাস্ট হওয়ার কারণে পিটার স্বভাবে চোর, কিন্তু তবুও সে চার্লসদের কথায় রাজি হয় না। তখন চার্লস ওকে লোভ দেখিয়ে বলে যে তুমি বিখ্যাত জেল পেন্টাগনে ঢুকতে পারার সুযোগ পাবে। তারপর ওরা চারজন বেরিয়ে পড়ে ম্যাগনেটোকে জেল থেকে বের করার মিশনে, যেটা দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। জেলে পৌঁছেই পিটার দ্রুত
এক পুলিশ অফিসারকে আটকে রেখে তার ড্রেসটা নিচে পরে নেয়। তারপর ম্যাগনিটো সেলে পৌঁছায় এবং সেখানকার কাঁচ ভাঙে। তারপর দ্রুত ম্যাগনিটোকে সাথে নিয়ে ওখান থেকে বেরোয়। তারপর ওরা একটা কিচেনে পৌঁছানোর পর ওদের সাথে চার্লস ও লোগানদের দেখা হয়ে যায়, কিন্তু তখনই পুলিশরা ওদেরকে ঘিরে ফেলে। ম্যাগনিটো জানতে পারে যে চার্লসের কাছে এখন আর ওর পাওয়ার নেই, তাই সে নিজের পাওয়ার ব্যবহার করে পুলিশদের মারতে যায়। কিন্তু চার্লস এই খুন খারাপি একদমই চায় না, তাই তখনই কুইকসিলভার দ্রুতই সেই পুলিশগুলোকে পরাস্ত করে ওখান থেকে সবাইকে বার করে। যে সিনটা অসাধারণ, তবে বলে ভালোভাবে বোঝানো যাবে না, তাই পারলে একবার ইউটিউবে দেখে নিতে পারো। তো বাইরে আসার পর কুইকসিলভারের কাজ যেহেতু শেষ, তাই সে চলে যায় এবং চার্লস, হ্যাঙ্ক, এরিক ও লোগান যায় প্লেনে করে রেভেনের সন্ধানে প্যারিসে। প্লেনে এরিককে লোগান ভবিষ্যৎ থেকে তার এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে বলে। তবে পাশাপাশি এটাও দেখা যায় যে চার্লসের সাথে এরিকের সম্পর্ক আর ভালো নেই। আর কিছুক্ষণ পর এরিক চার্লসের কাছে আসে এবং ওকে বলে যে আমি প্রেসিডেন্টকে হত্যা করিনি, বরং আমি তাকে বাঁচাতে গেছিলাম, কারণ প্রেসিডেন্ট নিজেই আমাদের মতো মিউট্যান্ট ছিল। তারপর সে সবকিছুর জন্য চার্লসের কাছে ক্ষমা চায় এবং এরই ফলে চার্লসের সাথে ওর আবার বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি প্যারিসের দৃশ্য, যেখানে পরের দিন শান্তি সম্মেলন হবে। সেই শান্তি সম্মেলনেই অংশগ্রহণ করা ভিয়েতনামের এক জেনারেলের কাছে এসে পৌঁছায় রেভেন। তারপর ছলনা করে তার সাথে তার রুমে যায় এবং সেখানেই তাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর পরের দিন আমরা সেই শান্তি সম্মেলনের দৃশ্য দেখি, যেখানে বড় বড় লিডার অফিসাররা বসে আছে। এমনকি রেভেন সেই জেনারেলের ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়েছে। আসলে সে এসেছে বলিভার ট্রাস্টকে মারার জন্য এবং তারপরই সেখানে বলিভার চলে আসে আর সে ওখানে উপস্থিত অফিসারদের নিজের সেন্টিনেলস প্রোগ্রাম সম্পর্কে জানায়। তারপর একটা ডিভাইস দেখায় যার সাহায্যে কে মিউট্যান্ট আর কে সাধারণ মানুষ সেটা বোঝা যাবে এবং তখনই ওই ডিভাইসের বাজারটা বেজে ওঠে আর ওরা সকলেই বুঝে যায় যে এখানে মিউট্যান্ট আছে। আর ওখানে উপস্থিত সকল অফিসারই জেনারেল ছদ্মবেশী রেভেনকে ধরে ফেলে। আর রেভেন ওদের সাথে লড়াই করে গার্ডদের হারিয়ে যখন ট্রাস্টকে মারতে যাবে, তখনই সেখানে চার্লসরা চলে আসে আর সাথে সাথে এরিক মিস্টিকের দিকেই বন্দুক তাক করে। এর কারণে সে বলে যে মিস্টিকের জন্যই এই সেন্টিনেলস প্রোগ্রামটা সম্পূর্ণ হবে, ফলে ওকে মেরে ফেললে আমাদের ভবিষ্যৎ এমনিতেই সুরক্ষিত হয়ে যাবে। আর এটা শুনেই রেভেন নিজেকে বাঁচানোর জন্য জানলা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু এরিকের গুলি ঘুরে গিয়ে ওর পায়ে লাগে আর ও উপর থেকে পড়ে যায়। তারপর একদিকে ম্যাগনিটো যায় মিস্টিককে মারতে এবং বিস্ট ম্যাগনিটোকে এই কাজ থেকে আটকানোর জন্য যায় আর ওর সাথে লড়াই শুরু করে দেয় এবং সকল সাধারণ মানুষের সামনে মিউট্যান্টদের এই লড়াইটা চলতে থাকে। অন্যদিকে লোগান সেখানে উপস্থিত এক অফিসারকে দেখতে পায়, যে হচ্ছে উইলিয়াম স্ট্রাইকার। এবার এই উইলিয়াম স্ট্রাইকারকে আশা করি সকলেরই মনে আছে, একে আমরা এক্সম্যানের দুটো মুভিতে দেখেছিলাম আর লোগানের উপর প্রয়োগ করে ওর শরীরে অ্যাডামেন্টিয়াম ঢুকিয়ে দেওয়ার কাজটা এই উইলিয়াম স্ট্রাইকারই করেছিল। আর তাকে দেখেই লোগানের সেই সবকিছুর ঝলক মনে পড়ে এবং সেই যন্ত্রণার কথা স্মরণ করে সে ভীষণ বিচলিত হয়ে ওঠে। ফলে ভবিষ্যতের সিনে দেখা যায় কিটি লোগানকে সামলাতে পারছে না, তবে অনেক চেষ্টার পর কিটি লোগানকে আবার শান্ত করে এবং আবার লোগানকে ওর পাস্টের বডিতে পাঠিয়ে দিতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখি রেভেন রূপ বদল করে ম্যাগনিটোর হাত থেকে বেঁচে পালিয়ে যায়। তবে ম্যাগনিটো, বিস্ট আর রেভেনের লড়াইটা সেখানে উপস্থিত সকল সাধারণ মানুষ দেখে ফেলে এবং ক্যামেরায় রেকর্ডও করে ফেলে, যে কারণে সাধারণ মানুষের কাছে এখন মিউট্যান্টদের অস্তিত্ব প্রকাশ পেয়ে যায়। ফলে সাধারণ মানুষ মিউট্যান্টদেরকে ভয় পেতে শুরু করে দেয়। তারপরের সিনে আমরা দেখি বলিভার ট্রাস্ট এই সুযোগে সদ্ব্যবহার করে সরকারি দপ্তরে এসে হাজির এবং সেখানে সে প্রেসিডেন্ট সহ বাকিদের বলে যে এরা হলো মিউট্যান্টস এবং এদের পাওয়ারের সাহায্যে এরা যা ইচ্ছা তাই করতে পারে। আর তারই একটা ছোট্ট নমুনা আপনারা প্যারিসের শান্তি সম্মেলনে দেখতে পেয়েছেন। তারপর ট্রাস্ট এই মিউট্যান্টদের আটকানোর উপায় হিসাবে তার সেই সেন্টিনেলস প্রোগ্রামের কথা সকলকে বলে এবং ওর কথা শুনে প্রেসিডেন্ট রাজি হয়ে যায় এই প্রোগ্রামে সরকারি সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা ম্যাগনিটোকে দেখতে পাই, যেহেতু তার সাথে চার্লসের রাস্তা আবার আলাদা হয়ে গেছে, তাই সে একাই মিশনে যাচ্ছে। তারপর সেখানেই আচমকা তাকে ধরে ফেলে রেভেন এবং রেভেন ওকে জিজ্ঞাসা করে যে কেন তুমি আমাকে মারতে চাও। তখন ম্যাগনিটো তাকে ভবিষ্যতের ব্যাপারে সবটা বলে। তারপর এটাও বলে যে তার ভুলের কারণে রেভেনের পায়ে গুলি লেগে রেভেনের রক্ত রাস্তায় পড়েছে আর সেই ডিএনএ পেয়ে গেছে বলিভার। ফলে বলিভার ওর সেন্টিনেলস প্রোগ্রামটা এটা দিয়েই করতে পারবে। তাই এখন একটাই উপায়, বলিভার যাতে এই সেন্টিনেলস রোবটের প্রোগ্রামটা
পুরোপুরি শেষ করতে না পারে তার আগেই তাকে মেরে ফেলা। ফলে সেন্টিনেলস প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে এসব আর কিছুই ঘটবে না। তারপর ম্যাগনিটো আর রেভেন আলাদা আলাদাভাবে বেরিয়ে পড়ে বলিভারকে মারার জন্য। অন্যদিকে চার্লস হ্যাঙ্কের বানানো সেই সিরামটা আর নেয় না, কারণ ওর বিনা পাওয়ারে এই মিশন আর সম্ভব হবে না, যে কারণে সেই সিরাম নেওয়া সে বন্ধ করে দেয়। আর তারই ফলে ওর পাওয়ার আবার ফিরে আসে, কিন্তু এর জন্য ওর চলার ক্ষমতা আবার চলে যায়। তারপর অন্যদিকে দেখা যায় বলিভার সেই ডিএনএ পেয়ে ভীষণ খুশি এবং সে স্ট্রাইকারকে বলে যে যে করেই হোক তুমি রেভেনকে ধরে আমার কাছে নিয়ে আনো, ওকে পাওয়া গেলে সেন্টিনেলস প্রোগ্রামটা আরো ভালোভাবে এগোনো যাবে। অন্যদিকে দেখা যায় প্রফেসর লোগান আর হ্যাঙ্ককে নিয়ে সেরিব্রো মেশিনে যায় এবং সে রেভেনকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু প্রফেসরের বিচলিত মন সেটা করে উঠতে পারে না। তখন লোগান তাকে বলে যে তুমি আমার মাইন্ড রিড করে সেখানে তোমার ভবিষ্যতের ভালো ভালো মেমোরিগুলো দেখার চেষ্টা করো, এবং চার্লস সেটাই করে। আর এরই ফলে লোগানের মারফত এই অতীতের চার্লস ভবিষ্যতের চার্লসের সাথে যোগাযোগ করতে পারে, আর ভবিষ্যতের চার্লসের সাথে কথা বলে অতীতের চার্লস আবার আত্মবিশ্বাস ফিরে পায় এবং সে তার মনকে শান্ত রাখতে সক্ষম হয়। ফলে এবার চার্লস রেভেনকে খুঁজে বার করে আর ওর সাথে কথা বলতে সক্ষম হয়ে যায়। তারপর সে রেভেনকে এক্স ম্যানশনে ফিরে আসার অনুরোধ করে, কিন্তু রেভেন রাজি হয় না। তবে চার্লস রেভেনের লোকেশন জেনে যায় যে রেভেন ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে, এবং ওরা খবরে দেখে বুঝে যায় যে পরদিন সকালে হোয়াইট হাউসের সামনে একটা সভা হবে এবং সেখানেই এই মিউট্যান্টদের বিনাশ করার সেন্টিনেলস প্রোগ্রাম উপস্থাপন করা হবে সাধারণ মানুষের সামনে। আর চার্লসরা বুঝে যায় যে রেভেন এখানেই যাচ্ছে বলিভার ট্রাস্ককে হত্যা করার জন্য। অন্যদিকে দেখা যায় ম্যাগনিটো সেই ট্রেনগুলোর কাছে গিয়ে উপস্থিত হয় যেই ট্রেনে সেন্টিনেলস রোবটগুলোর বডি আছে। তারপর এরিক বা ম্যাগনিটো রেল লাইনের লোহাগুলো সেই সেন্টিনেলসদের গোটা বডিতে ঢুকিয়ে দেয়, যাতে সেগুলোকে সে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে। তারপর আমরা দেখি ফিউচারের সিন, যেখানে প্রফেসর, ম্যাগনিটো ও বাকিরা আছে। আমরা দেখি কিটি ওর পাওয়ার এতক্ষণ ব্যবহারের ফলে সে ভীষণ কমজোর হয়ে পড়েছে, ফলে ওর শরীর থেকে রক্ত ঝরছে। তাই ববি বলে যে আমাদের লোগানকে জাগাতে হবে, কারণ কিটি এটা বেশিক্ষণ করতে পারবে না। প্রফেসর বলে এখনো সময় হয়নি, কারণ আমি একটু আগেই আমার অতীত ভার্সনের সাথে কথা বলেছি, ওদের আরো একটু সময় লাগবে। তারপর আমরা দেখি আবার অতীতের দৃশ্য, যেখানে ম্যাগনিটো সেই জেলেই ফিরে গেছে নিজের হেলমেট ফিরিয়ে আনার জন্য, এবং সেখানকার গার্ডদের মেরে সে খুব সহজেই নিজের হেলমেটটা নিতে সফল হয়। তারপরের দৃশ্যে আমরা দেখি চার্লস, লোগান আর হ্যাঙ্ক চলে এসেছে রেভেনের খোঁজে হোয়াইট হাউসের সামনে সেই সভাতে, যেখানে প্রেসিডেন্ট সাধারণ মানুষের সামনে সেন্টিনেলসদের প্রদর্শন করবে। তারপর প্রেসিডেন্ট একটা স্পিচ দিয়ে সেই সেন্টিনেলস রোবটগুলো জনসমক্ষে আনে, আর ওখানেই একটা সরকারি অফিসারের ছদ্মবেশে রেভেনকে দেখা যায়। তারপর রেভেন যখন বলিভার ট্রাস্টকে গুলি মারতে যাবে, তখনই চার্লস ওর পাওয়ারের সাহায্যে রেভেনকে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ফিউচারের দৃশ্য, যেখানে সেন্টিনেলসরা আমাদের মিউট্যান্টদের লোকেশন আবার জেনে গেছে এবং ওরা আসছে এদেরকে মারতে। ফলে ম্যাগনিটো সহ বাকিরা রেডি হয় ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যাতে কিটি আর লোগান সময় পেয়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে সেন্টিনেলসরা একেবারে কাছাকাছি চলে আসে এবং আমাদের মিউট্যান্টরা ওদের সাথে লড়াই শুরু করে দেয়। ম্যাগনিটো, স্ট্রম, বিশপ, ব্লিঙ্ক, সানস্পট, ওয়ারপাথ এরা সকলেই প্রাণপণে লড়তে থাকে সেন্টিনেলসদের বিরুদ্ধে। তবে এই সেন্টিনেলস গুলো এতটাই পাওয়ারফুল যে এরা নিজেদের ফুল পাওয়ার ব্যবহার করেও পেরে ওঠে না, আর সেন্টিনেলসরা একে একে সব মিউট্যান্টদের মেরে ফেলতে থাকে, এমনকি শেষমেশ ম্যাগনিটো মারা যায়। তবে এই সব কিছু তারা করেছে যাতে কিটি আর লোগান সময় পায় এবং অতীতে সবকিছু ঠিক করে যেতে পারে। এরপর আবার আমরা অতীতের দৃশ্য দেখি, যেখানে এরিক একটা বিশাল বড় স্টেডিয়াম নিয়ে এগিয়ে আসছে হোয়াইট হাউসের দিকে। পাশাপাশি আগে সেই লোহাগুলো সেই সেন্টিনেলসগুলোর ভেতরে ঢুকিয়ে দেবার কারণে সেই সেন্টিনেলসগুলোকে অ্যাক্টিভ করে দিতে সক্ষম হয়। তারপর সেই সেন্টিনেলগুলো দিয়ে ওখানে উপস্থিত সাধারণ মানুষের উপর এলোপাথারিভাবে গুলি চালাতে থাকে, আর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তারপর প্রেসিডেন্টের প্রাণ বাঁচানোর জন্য তার বডিগার্ডরা তাকে ও বলিভার ট্রাস্ট সহ বাকি অফিসারদের নিয়ে হোয়াইট হাউসের ভেতরে একটা স্পেশাল লকারে প্রবেশ করে। এমনকি সেই সুযোগে সেখানে অফিসার ছদ্মবেশে রেভেনও প্রবেশ করে। অপরদিকে বাইরে ম্যাগনিটো সেই স্টেডিয়ামটা তুলে হোয়াইট হাউসের সামনে এনে ফেলে, যাতে বাইরে থেকে কেউ এসে ওর কাজে বাধা দিতে না পারে। আর তারপর এখানেই উপস্থিত থাকা চার্লস, লোগান আর হ্যাঙ্ক ওকে আটকাতে গেলে ম্যাগনিটো ওদের একে একে পরাস্ত করে ফেলে।
ম্যাগনিটো লোগানের শরীরে রড ঢুকিয়ে তাকে জলের মধ্যে ফেলে দেয় এবং চার্লস কংক্রিটের ভাঙা স্তূপের নিচে চাপা পড়ে আটকে যায় আর হ্যাঙ্ক বা বিস্টও ধ্বংসস্তূপের মাঝে লুকিয়ে পড়ে। তারপর ম্যাগনিটো যে লকারের মধ্যে প্রেসিডেন্টরা আছে সেই লকারটাকে নিজের পাওয়ারের সাহায্যে পুরোপুরি বাইরে আনে এবং সেটার মুখটা খুলে ফেলে প্রেসিডেন্টকে বাইরে আসতে বলে। তবে তখনই রেভেন প্রেসিডেন্টের রূপ নিয়ে বাইরে চলে আসে আর তারপর ম্যাগনিটো তাকে প্রেসিডেন্ট ভেবে অনেকগুলো বন্দুক তার উপর তাক করে আর ক্যামেরার সাহায্যে সবাইকে সেগুলো দেখাতে থাকে। তবে তখনই আচমকা একটা সেন্টিনেল ম্যাগনিটোর কন্ট্রোল থেকে বেরিয়ে ম্যাগনিটোকেই মারতে আসে, কারণ ম্যাগনিটো নিজেও একজন মিউট্যান্ট। তখন ম্যাগনিটো সেই সেন্টিনেলসটাকে ধ্বংস করতে যায় আর এরই ফাঁকে প্রেসিডেন্টের রূপ নিয়ে থাকা রেভেন ম্যাগনিটোর উপর গুলি চালায়, তবে ওকে প্রাণে মারে না, সে ম্যাগনিটোকে অজ্ঞান করে দেয়। তারপর নিজে বন্দুক নিয়ে ট্রাস্ককে মারতে যায়। তখন চার্লস নিজের পাওয়ারের সাহায্যে রেভেনের সামনে নিজের একটা প্রতিচ্ছবি এনে রেভেনকে বোঝাতে থাকে এবং শেষমেশ সে বোঝাতে সক্ষম হয়। আর তারপর রেভেন বলিভার ট্রাস্ককে না মেরে অন্য একটা রূপ নিয়ে সেখান থেকে চলে যায় এবং ম্যাগনিটোর জ্ঞান ফেরার পর সেও কাউকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। তবে ওখানে উপস্থিত প্রেসিডেন্ট, ট্রাস্ক সহ বাকি অফিসাররা বুঝে যায় যে সব মিউট্যান্টরা খারাপ না, কিছু মিউট্যান্ট খারাপ হলেও এমন ভালো কিছু মিউট্যান্ট আছে যারা তাদের রক্ষা করবে, মানে ওই সেন্টিনেলস প্রোগ্রামের আর কোনো দরকারই নেই। এরপর সবকিছু ঠিকঠাক হওয়ার পর দেখা যায় লোগান একটা বেডে ঘুমাচ্ছে। তারপর যখন ওর ঘুম ভাঙে সে দেখে যে সে এক্স ম্যানশনে আছে এবং এখানে সবকিছুই ঠিকঠাক আছে, সবাই সুরক্ষিত আছে। এমনকি সে প্রফেসরের রুমের ওখানে গিয়ে দেখে জিন গ্রে আর স্কটও বেঁচে আছে। তারপর ওরা চলে যাবার পর লোগান প্রফেসরকে জিজ্ঞাসা করে যে 1973 সালের পরে এখানে কি কি হয়েছে, কারণ লোগান যে ইতিহাসটা জানে সেটা এখন আলাদা রকম ইতিহাস হয়ে গেছে এবং সেটা বদলে গেছে, ফলে এই ব্রাঞ্চ টাইমলাইনে কি হয়েছে সেটা লোগান কিছুই জানে না। কিন্তু তারপরেই আমরা জানতে পারি 1973 সালে সেই ঘটনার পর, মানে ম্যাগনিটো লোগানকে জলে ফেলে দেবার পর, তারপর উইলিয়াম স্ট্রাইকার তাকে খুঁজে পায় আর তারপরই হয়তো উইলিয়াম স্ট্রাইকার ওর উপর অ্যাডামেন্টিয়ামের প্রয়োগটা করবে। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। এরপর এই মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মিশরের দৃশ্য, যেখানে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা অনেক সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তার টেলিকাইনেটিক পাওয়ারের সাহায্যে বড় বড় পিরামিড তৈরি করছে। আর এই ঘটনাটাই জানা যাবে এর পরের এক্সম্যান মুভি, মানে এক্সম্যান অ্যাপোক্লিপস মুভিতে, যার এক্সপ্লেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।